সংসারকে গুছিয়ে রাখার কিছু টুকিটাকি টিপস আর রান্নাঘরকে পরিষ্কার রাখার কিছু আইডিয়া, এই নিয়ে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফস্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই টিপস নাম্বার 1, বাজার থেকে কিনে আনা ডিমের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো আমাদের সকলের উচিত ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখা। তবে আমরা যখন ডিমগুলো পরিষ্কার করব, কখনোই কিন্তু বেশিক্ষণ পানির মধ্যে চুবিয়ে রাখবো না। ডিমের গায়ে খুব ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলো খালি চোখে দেখা যায় না। তো ডিম বেশিক্ষণ পানির মধ্যে চুবিয়ে রাখলে সেই ছোট ছোট ছিদ্র দিয়ে পানিগুলো ডিমের ভেতরে ঢুকে যায়। ডিমের ভেতর পানি থাকার ফলে সেই ডিম ভাজতে গেলে তেল ছিটে আসবে আর ডিম ফুটতে থাকবে। এটা কিন্তু খুবই মারাত্মক। আমরা কখনোই এই ভুলটা করব না। ডিম ধোয়ার পর সাথে সাথেই পানিটা ঝরিয়ে ফেলবো। এবার আসি 2 নাম্বার টিপসে। আটা বা ময়দা আমরা যখন গুলে থাকি বা ডো করি রুটি বানানোর জন্য, তখন দেখা যায় হাতে, তারপর যে পাত্রে আমরা আটা ময়দা মাখি সে পাত্রেও আটা ময়দাগুলো লেগে থাকে, হাতে তো লেগে থাকে। তো আমরা হাতে যদি এইরকম কয়েক ফোঁটা তেল নিয়ে তারপর আটা ময়দা মাখা শুরু করি, আমাদের হাতে থেকে তো আটা ময়দা একদম চলে যাবে, হাতটা একদম ক্লিন হয়ে যাবে। সাথে যে পাত্রে আমরা আটা ময়দা মাখছি সেই পাত্রটাও কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের ঘরের টাইলসগুলোতে, ফ্লোরে বা যে কোনো জায়গার টাইলসে এই ধরনের দাগ পড়ে যায়। এমনিতে ঘষাঘষি করলে বা মুছে নিলে সেগুলো উঠতে চায় না। তো সেই সব দাগে যদি আমরা এভাবে একটু ছড়িয়ে হারপিক দিয়ে দিই, তারপর কয়েক মিনিট একটু অপেক্ষা করে একটা ধার মাজুনি দিয়ে আলতো করে ঘষে নেই, এতে দেখা যাবে টাইলসেরও কোনো ক্ষতি হচ্ছে না, প্লাস দাগগুলো খুব সহজে উঠে যাচ্ছে। অনেক সময় দেখা যায় টাইলসে দাগ পড়লে আমরা খুব বেশি ঘষাঘষি করি, এতে টাইলসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে করলে কিন্তু একদমই টাইলসটা নষ্ট হবে না। আমাদের বেসিন, সিঙ্ক বা বাথরুমের কলগুলো কিন্তু অহরহই নোংরা হয়। অনেক সময় পানি খারাপ হলে বা পানিতে আয়রন থাকলে সেগুলোর দাগ বসে যায় কলে। তো যে কোনো কঠিন দাগই হোক না কেন, সেই দাগগুলো তুলতে আমাদের এই পেস্টটা খুব সাহায্য করবে। ঘরে থাকা যে কোনো টুথপেস্ট নেব, তারপর এটাকে ভালোভাবে কলের গায়ে লাগিয়ে একটা মাজনির সাহায্যে কিছুক্ষণ মেজে নেব। যেখানে দাগগুলো আছে সেখানে একটু ভালোভাবে মেজে নেব। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু কলটা একদম চকচকে হয়ে যাবে। এই তো দেখেন, মনে হচ্ছে বাজার থেকে মাত্র কিনে এনেছি একটা নতুন কল। অনেক সময় আমরা ডিম ভাজার জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে খোসা থেকে ডিমের অংশ যখন আলাদা করতে যাই, প্রায়ই দেখা যায় খোসা ভেঙে কিছু অংশ ডিমের উপর পড়ে গেছে। এটাকে বিভিন্নভাবে ওঠানোর চেষ্টা করা যায়, চামচ দিয়ে বা হাত দিয়ে। তো সেটার চেয়ে সবচেয়ে বেটার এভাবে ডিমের খোসাটা নিয়ে একটা টান দিলেই ব্যাস উঠে চলে আসবে, খুব ইজি। এবার আসি টিপস নাম্বার 6, বাথরুমের ভেতরের বালতি বা গোসলের মগ দেখবেন প্রায় সময়ই অনেকটা নোংরা হয়ে থাকে, আয়রনে যে ভেতরটা লাল হয়ে থাকে। আর বেশিরভাগ নোংরা হয় সাবানের পানিতে। সাবানের যে সাদা পানিটা হয় ওই পানিতে কিন্তু এই বালতি মগ খুব বেশি নোংরা হয় আর একদম সাদা সাদা যখন শুকায় তখন একটা সাদা সাদা ভাব হয়ে থাকে। তো দেখতে খুব বাজে লাগে। তো এগুলো মাঝে মাঝে ডিটারজেন্ট দিয়ে আমি ঘষে দেখেছি, তো খুব একটা পরিষ্কার হয় না আর মানে পরিশ্রমও অনেক বেশি। তো সহজে একটা সমাধান হচ্ছে হারপিক। সামান্য পরিমাণ হারপিক নিয়ে যদি এভাবে একটা মাজনির সাহায্যে ঘষে নেওয়া যায়, তো অল্প সময়ে কিন্তু একদম চকচকে হয়ে যাবে বালতি আর মগ। তবে অবশ্যই হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে নেওয়া উচিত ছিল। আমার খুব গরম লাগছিল, এই জন্য তাড়াহুড়ো করে বাথরুম থেকে বের হয়ে যেতে চাইছিলাম, তাই আর হ্যান্ড গ্লাভস পরিনি, তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়েছি। রান্নাঘরে কাজ করতে করতে কিন্তু চপিং বোর্ডগুলো খুবই নোংরা হয়, আর বিশেষ করে তরকারির দাগগুলো একদম যখন বসে যায় তখন এগুলো তোলা কিন্তু খুবই কষ্টের হয়ে যায়। তো আমার চপিং বোর্ডটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হচ্ছিল না, এতে কিন্তু অনেক দাগ পড়ে গেছে। তো এগুলো পরিষ্কার করার জন্য আমি নিয়েছি কিছু পেস্ট। তো পেস্টের গুণাগুণ আসলে বলে শেষ করা যায় না।
এত মানে ভালো কাজ করে যেটা বলার মতো না। এরপরে নিয়েছি লবণ আর বেকিং সোডা, এগুলো একসাথে করে আমি বেশ কিছুক্ষণ এগুলো ঘষে মেজে নিয়েছি। আর ফলাফল তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন। আমাদের ঘরে যে ব্যাগগুলো আছে, পার্স ব্যাগ বা কাপড়ের ব্যাগ বা এরকম ছোট ছোট বাচ্চাদের যে কোনো ব্যাগই হতে পারে, তো দেখা যায় অল্প কিছুদিন পরেই চেনগুলো ডিস্টার্ব করে, এগুলো খোলা বা লাগানো খুবই কষ্টকর হয়ে যায়। তো অনেক দিন ঘরে থাকলেও সমস্যা হয় বা কোনোটা নতুন থাকলেও নতুন আনতে আনতেই দেখা যায় কি সমস্যা শুরু হয়ে যায়। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, আমরা সামান্য ভ্যাসলিন নেব, ভ্যাসলিন নিয়ে চেনগুলোর গায়ে অল্প অল্প করে লাগাবো, তারপর যেখানে চেনগুলো আটকে যায় ওই জায়গাগুলো ভ্যাসলিন দিয়ে তারপর খোলাবো আর লাগাবো বারবার। তো এতে আস্তে আস্তে দেখা যাবে চেনগুলো ইজি হয়ে গেছে। ভ্যাসলিন না থাকলে নারকেল তেলও ইউজ করা যাবে, তবে নারকেল তেলে পিঁপড়া চলে আসে, তো ভ্যাসলিনটাই বেটার অপশন। এবার আসি টিপস নাম্বার 9। এটা একটা ইউনিক আইডিয়া। তো আমাদের অনেকেরই দেখা যায় কাঁচামরিচ কাটার সময় হাত জ্বালা পোড়া করে। তো আমরা এইভাবে কাঁচামরিচ যদি কাটি দেখবেন একদমই হাতে লাগছে না, আর কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। তো এইভাবে গোল গোল করে কাঁচামরিচ কাটার আমাদের প্রয়োজন পড়ে ডিম ভাজার জন্য বা মুড়ি মাখা, এরকম অনেক কিছুর জন্য প্রয়োজন পড়ে। তো আমরা একটা কাঁটা চামচ নেব আর কাঁটা চামচের যে কাঁটাগুলো আছে সেগুলোর ভেতরে এই কাঁচামরিচগুলো ঢুকিয়ে নেব, এরপর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। দেখেন কতটা ইজি, হাতও লাগলো না, হাত জ্বালা পোড়াও করলো না, কাজও হয়ে গেল, আবার সকল সমস্যার সমাধানও হয়ে গেল। আইডিয়াটা পছন্দ হলে অবশ্যই কাজে লাগাবেন। এবার আসি একেবারে শেষের টিপস নাম্বার 10। আমরা যখন রুটি পরোটা বানাই, তো বানানোর জন্য অবশ্যই এক্সট্রা আটা বা ময়দার প্রয়োজন হয়, আর সেগুলো কিন্তু এই পিঁড়ির চারোদিকে ছড়িয়ে পড়ে, তখন যেই জায়গায় রুটি পরোটা বানাই সেই জায়গাটা নোংরা হয়। তো আমরা যদি এভাবে একটা পুরনো পরিষ্কার কাপড় বিছিয়ে নিই যেখানে আমরা রুটি পরোটা বানাই, তারপর এর উপরে পিঁড়িটা রেখে তারপর রুটি পরোটা বানাই, তাহলে কিন্তু এক্সট্রা যে আটা ময়দা সেগুলো এই কাপড়ের মধ্যে পড়বে এবং কাজ শেষ হলে আমরা সেই কাপড়টাকে ঝেড়ে যে এক্সট্রা আটা ময়দাটা থাকে সেটা ফেলে দেব। এরপর কাপড়টাকে ভাঁজ করে রান্নাঘরে যে কোনো জায়গায় রেখে দেব, প্রয়োজন মতো প্রতিদিন বের করে কাজ করব। তো এইভাবে 10-15 দিন এটার মধ্যে কাজ করা যাবে। এরপর বেশি নোংরা হয়ে গেলে একদিন ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের আয়োজন, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।